প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্ত বাকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মুকসিমুল আহসান। দর্শক, নতুন একটি প্রেক্ষাপটে বাংলাদেশ, কেননা নির্বাচন হয়ে গেছে, এখন নতুন সংসদ বসবে, সেই সাথে নতুন মন্ত্রিসভার শপথ নেবে। তো কারা নতুন মন্ত্রী হচ্ছে সেদিকে যেমন চোখ আছে মানুষের, ঠিক তেমনি আজকে আমরা দেখেছি যে তারেক রহমান, বিএনপি চেয়ারম্যান, তিনি জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে দেখা করেছেন। রাজনীতিতে এটি বাংলাদেশের একেবারেই নতুন একটি সংস্কৃতি বলা যেতে পারে। এর বাইরে আমরা যদি বলি যে সংসদের সামনে এবার মন্ত্রী পরিষদের সদস্যরা শপথ নেবে, যেটিও বাংলাদেশের প্রথম। এরকম একটি প্রেক্ষাপটে আজকে আমরা আলোচনার বিষয় দিয়েছি কেমন হবে নতুন কাঠামো। এই টপিকের ভেতরে আমরা গণভোটে কি কি বিষয় ছিল, তার ভিতরে কোনগুলো বাস্তবায়ন করতে সরকার একেবারে বাধ্য, বিশেষ করে জুলাই সনদের যে বিষয়গুলো রয়েছে ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব। এবং আলোচনার জন্য আমরা স্টুডিওতে 3 জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। ইতিমধ্যেই আমাদের মাঝে 2 জন এসেছেন, একজন কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন। আমার একেবারে ডানে রয়েছেন রাজিকুজ্জামান রতন, সহ সাধারণ সম্পাদক বাসদ, এবং ঠিক তারপরে রয়েছেন সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 স্টুডিওতে আজকের আলোচনায়। আমি প্রথমেই রতন ভাই, আপনি দীর্ঘদিনের একজন রাজনীতিক, এবারের নির্বাচনের একটি শতাংশের হিসাব আজকে এসেছে, যেখানে দেখা গেছে যে 49.97% ভোট পেয়েছে বিএনপি, জামাত পেয়েছে 31.76%, এনসিপি পেয়েছে 3.05%। এর বাইরে উল্লেখযোগ্য হারের ভিতরে ইসলামী আন্দোলন, তারা পেয়েছেন 2.75 বা এরকম একটি, এবং এর বাইরে রিক্সা প্রতীক নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিস, তারা পেয়েছেন 2.09%। এতগুলো শতাংশ। এবং জাতীয় পার্টি 199 আসনে লড়েছে, কিন্তু পেয়েছে মাত্র 0.89%। আমি এত বড় একটি ব্যাখ্যা দিলাম। প্রশ্নটি হচ্ছে, আপনি এবারের এই নির্বাচনে ভোটের হার এবং জয়ের জায়গা থেকে নিঃসন্দেহে বিএনপির নিরঙ্কুশ জয় হয়েছে, কিন্তু এর বাইরে কাদের, মানে এই পার্সেন্টেজ যদি বলি বা ভোটের হার যদি বলি, তাহলে কাদের উত্থানকে আপনার সবচেয়ে চোখে পড়ে? ধন্যবাদ। বাংলাদেশের প্রতিটি নির্বাচন একটা প্রতিযোগিতার মধ্যে মানুষকে ফেলে দেয়। সেই প্রতিযোগিতা তার পুরনো চিন্তার সঙ্গে নতুন চিন্তার, সেই প্রতিযোগিতা অবস্থিত একটা দলের সঙ্গে আরেকটা দলের, এবং এই প্রতিযোগিতা হচ্ছে যে ক্ষমতায় কে যেতে চায় তাদের মধ্যে প্রতিযোগিতা। দেখুন, একটা ধরনের বাইনারি আমাদের সবসময় কাজ করে। সেটা খেলার মাঠেও কাজ করতো আগে, যখন আবাহনী একজন হলে আরেকজন মোহামেডান হয়ে যেতেন, না জেনেও বা না বুঝেও। একজন যদি ব্রাজিলকে সাপোর্ট করে, আরেকজন আর্জেন্টিনাকে সাপোর্ট করে, তাদেরকে যদি বলে আচ্ছা ব্রাজিল এবং আর্জেন্টিনা কোথায় অবস্থিত, তাদের অর্থনীতিটা কেমন, তাদের সামাজিক সংস্কৃতিটা কেমন, হয়তো বলতে পারবে না, কিন্তু আমার ব্রাজিল ভালো লাগে, হ্যাঁ আমার আর্জেন্টিনাকে ভালো লাগে, এরকম। ঠিক তেমনি রাজনীতিতে আওয়ামী লীগ এবং বিএনপি, এটা একটা বাইনারি দাঁড়িয়েছিল। এখন যেহেতু আওয়ামী লীগ নাই, এখন আর একটা বাইনারি দাঁড়িয়ে গেল, কি বিএনপি না জামাত। ফলে যখন টু পার্টি সিস্টেমটাকে প্রোভাইড করা শুরু করলো ক্যাপিটালিস্ট ওয়ার্ল্ডে, বিশেষ করে আমেরিকাতে, 134 বছর ধরে এই পদ্ধতিটা তাদেরকে দারুণ ফল দিচ্ছে। মানুষের যত বিক্ষোভই থাকুক, ঘুরে ফিরে কিন্তু সে ডেমোক্র্যাট আর রিপাবলিকান হয়ে যাচ্ছে, হাতি মার্কা অথবা গাধা মার্কা, এই দুই মার্কার মধ্যে। ইংল্যান্ডেও কিন্তু সেটাকে পরে তারা অ্যাডপ্ট করে নিয়েছে, কিভাবে, যে লেবার আর টরিতে। হ্যাঁ, প্রথম একটু মাঝখানেই বলি, সেটি হচ্ছে এই যে দ্বিদলীয় কালচারের দিকে বাংলাদেশ শুরু থেকেই দেখছি। এখন জামাতের উত্থান হলো, আবার আমরা দেখলাম যে পঞ্চগড়ে আওয়ামী লীগের অফিসও খুলে দেওয়া হলো। তাহলে দ্বিদলীয়তে কি আবার জামাত সরে যে এই জায়গাটা আওয়ামী লীগ আসতে পারে কিনা? যেমন ধরেন, এটা হয় কি, অনেক সময় বন্যার জোয়ারের মতো, বন্যার পানিতে অনেক কিছু ভেসে আসে, পানি চলে গেলে হয়তো পানিগুলো চলে গেল, কিন্তু কিছু চিহ্ন থেকে যায়। আমাদের রাজনীতিতে এরকম কিছু কিছু জিনিস মাঝে মাঝে এরকম দাঁড়িয়ে গিয়েছিল। স্বাধীনতার পরে যে রাজনীতিটা হওয়া উচিত ছিল, শোষণমূলক সমাজ থাকবে না শোষণবিহীন সমাজ হবে, এই বিরোধটা হওয়ার কথা ছিল। যে স্বাধীনতাটা আমরা কেন চেয়েছিলাম? সাম্যের জন্য তো, পাকিস্তানি শোষণের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য তো, আমাদের উপর নিপীড়ন, বিদেশি লুণ্ঠন, এগুলো বন্ধ হওয়ার জন্যই তো। কিন্তু দেখুন কিভাবে ক্রাশ করে দেওয়া হলো। একদিকে ক্রাশ করা হলো যেমন সিরাজ শিকদারকে, আরেকদিকে ক্রাশ করে দেওয়া হলো তাহেরকে, কর্নেল তাহেরকে, করে দিয়ে রাজনীতিটা দাঁড়িয়ে গেল আবার ক্যাপিটালিস্ট সিস্টেমের মধ্যে, দুটো পার্টির মধ্যে। মাঝখানে জায়গা করে নেওয়ার চেষ্টা করেছিল জাতীয় পার্টি। সামরিক শাসনের পরে তাদের হাতে তৈরি দল 9 বছর ধরে ক্ষমতায় থেকে তারা কিছুটা এস্টাবলিশমেন্ট তৈরি করেছিল, এবং তারপরে অভ্যুত্থানের পরে জাতীয় পার্টি আবার সবসময় কারো না কারোর সঙ্গে থেকে, বিশেষ করে
অনেকটা আওয়ামী লীগের সঙ্গে থেকেই বেশিরভাগ সময়। সে তার অবস্থানটা রক্ষা করার চেষ্টা করেছে। তো যখন আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলো, আওয়ামী লীগ অভ্যুত্থানের মধ্য দিয়ে পরাজিত, দেশ ত্যাগে বাধ্য হলো, তখন জাতীয় পার্টিরও ভাগ্যটা তার সঙ্গে লেখা হয়ে গেল। শুধু জাতীয় পার্টির ভাগ্য লেখা হয়ে গেল তা না, আওয়ামী লীগের একটা আসনও এবার পায়নি। না, আওয়ামী লীগের সঙ্গে যে 14 দলীয় জোটে যে দুটো দল ছিলেন, একটা ওয়ার্কার্স পার্টি, একটা জাসদ, তারাও কিন্তু একই পরিণতি প্রায় বহন তারা তো আওয়ামী লীগের সময় ভেঙেও গেছে। হ্যাঁ, তো আওয়ামী লীগের সঙ্গে থাকা না থাকার প্রশ্নে ভেঙে গিয়েছিল তারা। তো এই জন্য হয়েছে কি, আমাদের মনস্তত্ত্বের মধ্যে একটা প্রভাব কাজ করে যে, এমনকি দেখবেন বাচ্চাকেও যখন আমরা বলে, বাচ্চাকে প্রশ্ন করে, আচ্ছা তুমি আব্বুকে ভালোবাসো না আম্মুকে ভালোবাসো, কাকে বেশি ভালোবাসো, মানে দেখেন বাচ্চার মধ্যেও আমরা এই জিনিসটা ঢুকিয়ে দিই। ফলে যখনই ইলেকশন হয় আমাদের কিন্তু দেখবেন যে দুইটা ভাবনা চলে আসে। যদি এরকম পরিস্থিতি হয় কখনো যে এনসিপি, আমি আজকে এনসিপির নেতা আমাদের সামনে আছেন, এনসিপি যেভাবে অভ্যুত্থানের সময় সামনে চলে এসেছিল, ধরুন যদি বাংলাদেশের একটু কল্পনায় ধরি, নেপালের মতন কেউ এসে বললেন যে 6 মাসের মধ্যে ইলেকশন দেব, তাহলে 6 মাসের মধ্যে ইলেকশন দিলে এনসিপি হতো কিন্তু তখন একটা প্রধান ফ্যাক্টর হয়ে যেত। তখন হতো কি, এক্সিস্টিং পাওয়ার কন্টেইনার পার্টি হিসেবে বিএনপি ভার্সাস এনসিপি, এই দুটো হয়ে যেত বড় জিনিস। এনসিপি যোগ আদার্স। যেমন আমরা দেখেছিলাম 1969-এর গণ অভ্যুত্থানের পরে একদম বাচ্চা বাচ্চা ছেলে তখনকার তুলনায় কেবল ডিগ্রি পাস করেছে, তারাও এমপি হয়ে গিয়েছিল। কারণ এমন একটা গণ অভ্যুত্থানের এমন একটা উত্তাপ ছিল, সেই উত্তাপ তাদেরকে কিন্তু নেতা বানিয়ে দিয়েছিল। কিংবা আপনার মুক্তিযুদ্ধের সময় দেখুন, মুক্তিযুদ্ধের যারা আর্মি ছাড়া বাকি যে কমান্ডার যারা আছে, তাদের সবারই বয়স 22, 23, 24। এখন 22, 23, 24 বছর বয়স, যুদ্ধের আগুন তাদেরকে এতখানি পোক্ত করে দিয়েছিল যে ওই যুদ্ধের মধ্যে তারা কিন্তু সবাই নেতা হয়ে গিয়েছিলেন। আমাদের এখানে একটা দারুণ একটা সুযোগ এসেছিল এবার, সেই সুযোগটা নানা কারণে হাতছাড়া হয়ে যাওয়ার কারণে ঘুরে ফিরে জিনিসটা আর এলো কি, যে বিএনপিকে তাহলে কাউন্টার করতে পারে কে, এই বিএনপিকে কে কাউন্টার করতে পারে সেই বিবেচনা থেকেই কিন্তু এই যে এখন বলি যে আর একটা শক্তির যে উত্থান হলো। কিন্তু এইটা আবার হয়তো এরকম থাকবে না, কারণ আমাদের যে মানুষের মনস্তাত্ত্বিক গড়ন যেটা, সেই গড়নের সঙ্গে এটা কিন্তু মেলে না। আচ্ছা, আমি একটু সামান্তা আপনার কাছে একটু জানতে চাই, আপনার কাছে ছোট ছোট করে কয়েকটা প্রশ্ন। প্রথমে একটু জানতে চাই যে আপনি নিজেও এনসিপির সম্ভবত এরকম একজন নেতা যারা হচ্ছে যে হয়তো এককভাবে নির্বাচনের পক্ষেই ছিলেন, কিন্তু কেউ কেউ পদত্যাগ করেছে, কেউ কেউ থেকেও গেছে, যে আসলে শেষ অবস্থা কি হয়, আমরা কি করি, ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে যায়, হয়তো সেই চিন্তা করি। আপনার কাছে আমি প্রথমেই জানতে চাই যে এনসিপি জামাতের সঙ্গে জোট করে 6টি আসনে বিজয় হয়েছে, এবং আমি ভোটের পার্সেন্টেজ আগেই বলেছিলাম 3.05%। সন্তোষজনক কিনা এই ফলাফল সামগ্রিকভাবে জামাত জোটের? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমার সহ-আলোচকদের সালাম ও শুভেচ্ছা। আচ্ছা, আর একটু একই সঙ্গে একটু বলে নিই, সেটা হচ্ছে ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন নীলুফার চৌধুরী মনি, সাবেক সংসদ সদস্য এবং সহ স্বনির্ভর বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দুঃখিত, আপনি সালাম থেকে আচ্ছা, যারা দেখছেন সকলকে সালাম ও শুভেচ্ছা। আসলে সন্তুষ্টির অবশ্যই অনেকগুলো সন্তুষ্টির ব্যাপার আছে, আবার আমি মনে করি পলিটিশিয়ানদের, রাজনীতিবিদদের কখনোই সন্তুষ্টি থাকা উচিত না। তাদের অবজারভেশন থাকা উচিত, ক্রিটিক্যাল অ্যানালাইসিস থাকা উচিত। সো আমার জায়গা থেকেও আমার ক্রিটিক্যাল অ্যানালাইসিস আছে, এবং এখন যেহেতু ডাটাগুলো আসতে শুরু করেছে, সো আমরা আজকে সারাদিনই কিন্তু অনেকগুলো ডাটা একসাথে পেয়েছি। বিভিন্ন ধরনের এই ডাটার বিশ্লেষণও আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন পত্রপত্রিকা এবং ফ্রিল্যান্স যারা গবেষক তারাও দিচ্ছেন। আমি ওগুলো পড়ার চেষ্টা করছি। আমি এখনও পুরোপুরি কনফার্ম না যে এটার ব্যাপারে কিভাবে ভাবতে হবে। আসলে না, আকাঙ্ক্ষা আসলে অনেক বড় ছিল, তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এটাকে আপাতত অবজারভেশন পিরিয়ডেই রাখতে হবে, যা কিছু হয়েছে এবং এই পুরো নির্বাচন পুরো বিষয়টাকে অবজারভেশন পিরিয়ডে রাখতে হবে। অবশ্যই জোটের জায়গা থেকে না বলেও আমার পার্টির জায়গা থেকে, একটা পার্টি আমরা গঠন করেছি, সেই পার্টির 11 মাসের মাথায় 6 জন এমপি নির্বাচিত হয়েছেন। এটা অবশ্যই খুবই কমেন্ডেবল এবং খুবই আগ্রহের জায়গা আমার। সো এটা আমি আগ্রহের সাথেই অপেক্ষা করব বাকি ডাটাগুলো
আসা পর্যন্ত। আচ্ছা, আরেকটি বিষয় একই সঙ্গে আপনার কাছে জিজ্ঞেস করি, মানে এটির আরেকটু মানে ভেতরে যে বলতে চাই সেটি হচ্ছে যে এখন আপনি যেহেতু বলেছেন যে এটি আপনাদের আসলে অবজারভেশন পিরিয়ড, এই অবজারভেশনে এখন পর্যন্ত আপনাদের কাছে কি মনে হচ্ছে যে জামাতের সাথে জোট করাটাই ঠিক ছিল? মানে আপনারা যারা এই জোটের একটু বিপক্ষে ছিলেন তাদের জায়গা থেকে একটু জানতে চাচ্ছি, ওভারঅল দলের না। জি, বুঝতে পেরেছি। আমার কাছে মনে হয় যে এটার জন্য একটু সময় লাগবে বুঝতে, এবং এটার কিছু ঐতিহাসিক কারণ বিশ্লেষণ করতে হবে। এবং আমরা যেহেতু এই মুহূর্তে আমরা ইতিহাস তো আসলে একটা টাইম লাইন ধরে চলে, এবং এই টাইম লাইনের একটা জায়গা আপনি বর্তমানে অবস্থান করছেন। সো বর্তমানকে বর্তমান দিয়ে বিচার করা যায় না, বর্তমানকে সবসময় ভবিষ্যতে গিয়ে বর্তমানকে বিচার করতে হয়। সো এই সময়টা বিচার করার সময় আসবে, আজকে থেকে 10 থেকে 20 বছর পরে আপনি এটাকে অবজার্ভ করতে পারবেন, এবং এই পুরো ঘটনাটা কিভাবে ইতিহাসের আরও অনেক কিছুকে মোড় ঘুরিয়ে দিল সেটা পরের ঘটনাগুলো দিয়ে বোঝা যাবে। আমার কাছে মনে হয় যে এই মানে আমাদের যে একদম ইয়াং জেনারেশনের একটা কালেকটিভ স্ট্রাগল, এই স্ট্রাগলটা একটা দেখা গেছে এই ভোটের ময়দানে। ইয়াংরা যে ভোট দিতে যাচ্ছে এবং তাদের উৎফুল্লতা, 3টা অবৈধ নির্বাচনের পরে আবার নির্বাচনে ভোট দিতে যাওয়া মানুষের উৎফুল্লতা, আমি এগুলোকে পজিটিভলি অবশ্যই পোর্ট্রে করব। আরেকটা ছোট্ট প্রশ্ন, এই যে আপনি বললেন যে তরুণ প্রজন্মের ভোট, এইটার সঙ্গে আরেকটা বিষয় যে আমরা এবারে নির্বাচনের আগে যে বিষয়গুলোকে নির্বাচনের ফলাফলের ক্ষেত্রে আমরা ফ্যাক্টর মনে করছিলাম, তার ভিতরে একটি তরুণ প্রজন্মের ভোট একটি বড় ফ্যাক্টর ছিল, আওয়ামী লীগের ভোট একটি বড় ফ্যাক্টর ছিল, সংখ্যালঘু ভোট একটা বড় ফ্যাক্টর ছিল, সবচেয়ে বড় ফ্যাক্টর নারী ভোটও ছিল। তো আপনার কাছে মনে হয় যে নতুন প্রজন্মের ভোট বড় ফ্যাক্টর এই নির্বাচনে হয়েছে, না আওয়ামী লীগের ভোট বড় ফ্যাক্টর হয়েছে? আমার কাছে মনে হয় তরুণ প্রজন্মের ভোটই বড় ফ্যাক্টর। ওকে, আমরা একটু মনিয়াপার কাছ থেকে একটা বিষয় একটু জানতে চাই। মনিয়াপা, আমরা আলোচনার শুরুতেই নির্বাচনে এবার যারা অংশ নিয়েছে সেই দলগুলোর আসলে ভোটের হার শতাংশ নিয়ে আলোচনা করছিলাম। সেখানে আমরা বলছিলাম যে বিএনপি প্রায় 50% বলা যায়, 49.97%, জামাত পেয়েছে 31.67%, 76%। তো এরকম একটি জায়গা থেকে বিএনপির এই শতাংশ বা নিরঙ্কুশ বিজয়টা আপনার কাছে বড় লাগে, না জামাতের উত্থানকে বড় মনে হয়? ধন্যবাদ আপনাকে, যারা দেখছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচক বৃন্দকে শুভেচ্ছা। দেখেন, এখানে আমি দুইটার কোনোটাই দেখছি না। আচ্ছা, এই কারণে দেখছি না যে একটা দল, আমরা যত স্বৈরাচার বলি, ফ্যাসিস্ট বলি, তারা একদম অনুপস্থিত, তাদের ভোটগুলো কিন্তু একদম অনুপস্থিত না, তাই না? তাদের তো এমন, তারা কিন্তু তাদের দলকে অনেক দিয়েছে, দুহাত ভরে দিয়েছে। সো তাদের ওই দল ত্যাগ করার, ভেতরে মেন্টালি ত্যাগ করার কোনো প্রশ্ন আসে না, কারণ তারা লাভবান ছিল। তো সেইখানে তারা কারো না কারো উপর, যারা ভোট দিয়েছে তাদের মধ্যে কেউ কেউ ভোট দিয়েছে, কেউ কেউ দেয় নাই। কারণ এরকম ছিল আগে 33, 34, 35, 36 এর মধ্যে ওঠানামা করতো, সেখানে জামাত 8, 9 এরকম ওঠানামা করতো। আপনি যদি ওই হিসাবটা করেন, দেখবেন এখানে একটা হিসাব বের হয়ে যাবে। আমার যোগ বিয়োগ পূরণ ভাগের কথা আমার মনে পড়ছে। সেইখানে যেমন ধরেন জামাত যে ভোটগুলো পেয়েছে, এত ভোট যে পেয়েছে, জামাতকে তারা একটা শ্রেণী ভোট দিয়েছে, এই কারণে জামাত তাদের নামে কোনো মামলা দেয় নাই। জামাত ব্যক্তিগতভাবে তাদের ভোট চেয়েছে, বিএনপিও চেয়েছে, আমি না করব না, অস্বীকার করব না। জামাত আবার অভিযোগ করেছে মানে নির্বাচনের আগে আগে বিএনপি অনেককে ছাড়িয়ে নিয়েছে। আমি বলি, জামাতের তাহের সাহেব উনি কি বলেছিলেন, উনি ওনার এলাকায় মুজিবুর রহমান সাহেব, উনি বলেছিলেন আপনারা যখন মুজিবুর সাহেব ছিল তাকে ভোট দিয়েছেন, উনি এখন নাই, আপনারা আমাকে ভোট দিবেন, আবার উনি যখন আসবে তখন ওনাকে ভোট দিবেন। আমি একটা বড় নেতা দিয়ে একটা এক্সাম্পল দিলাম এখানে। দ্বিতীয়ত হচ্ছে, তারা মামলা করে নাই, তারা বাড়ি বাড়ি বাজার সদাই পাঠিয়েছে, এবং তারা রাতে তাদের নিরাপদ আশ্রয়ে থাকতে দিয়েছে। আপনি জানেন আর্থিকভাবে জামাত ভীষণ ধনী, একজন ধনী ব্যক্তি তার অনেক জায়গা থাকে, সেখানে সে নিরাপদে থাকতেই দিতে পারে। যেমন হাসপাতাল থাকে, ব্যাংক থাকে, তার নিজের বাড়ি থাকে, নিজের গুডাউন থাকে, ইত্যাদি ইত্যাদি। তো সেইখানে যে মানুষগুলোকে আশ্রয় দিয়েছে তারা কিন্তু, আর যাই হোক, একটা ভোটিত এটা মনে করবে, একটা ভোটিত আমার জীবনটা বেঁচে আছে তার জন্য, আমি তাকে একটা ভোট দিলে কি আর এমন হবে। তো এই জায়গা থেকে আপনার, আমি মনে করি যে তারা যদি আবার আসে, যেমন ইউনূস সাহেব বলেছেন যে কোনো সময় তারা আসতে পারে, যেমন তারেক রহমান সাহেব বলেছেন যে আওয়ামী লীগের
সন্তানদের ভোট রাজনীতিতে আসা বাধা নেই। ঠিক তেমনি জামাতও বলেছে আওয়ামী লীগের মাফ করে দিলাম, মাফ কিন্তু চায় নাই, আরো এক ধাপ এগিয়ে গিয়ে বলেছে মাফ করে দিলাম। তারপরে বলেছে যে আওয়ামী লীগ, হ্যাঁ মানে আমরা এই আলোচনাগুলোতে যাব। বিশেষ করে আরেকটি আলোচনায় আমরা যেতে চাই, সেটি হচ্ছে যে গণভোটে হ্যাঁ জয় এবং বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বা 2/3 সংসদে এখন আসলে কতটুকু হবে কতটুকু হবে না সেটা নিয়ে একটু আলোচনা করব। তার আগে আমরা একটা বিরতি নিয়ে আসি। দর্শক, ইস্পাহানি, মির্জাপুর চা, মুক্ত বাকে এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি কিছুক্ষণ পরেই। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ইস্পাহানি, মির্জাপুর চা, মুক্ত বাকে। আমি মুকসিমুল হাসান, আমার সঙ্গে অতিথি রয়েছেন নীলুফার চৌধুরী মনি, রাজিকুজ্জামান রতন এবং সামান্তা শারমিন। আমি একটু রতন ভাই আপনার কাছে আবারও যেতে চাই। সেটি হচ্ছে যে এবারের নির্বাচনে বিএনপি বলা যায় যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, 2/3 উপরে আসন পেয়েছে। আবার গণভোটের কিছু বিষয় রয়েছে, গণভোটের 4টি বিষয়ে গণভোট দেওয়া হয়েছে। তার ভিতরে একটি বিষয় রয়েছে যে মানে নিম্নকক্ষে আসনের ভিত্তিতে না, বরং নিম্নকক্ষের ভোটের আনুপাতিক হারে উচ্চকক্ষে সংসদ সদস্যরা হবে। কিন্তু আবার এই ইস্যুতেই বিএনপির নোট অফ ডিসেন্ট দেওয়া আছে। এরকম যে ক্ষেত্রগুলো আছে, গণভোটে হ্যাঁ জিতলেই কি সেগুলো করতে সব বাধ্য থাকবে, নাকি 2/3 আসনের মেজরিটির ফলে বিএনপি সংসদে কোনো কিছু বাতিলও করতে পারে? একটা সহজ জিনিসকে জটিল করে তুলেছিলেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার। সহজ জিনিস ছিল গণভোটটা, জি, এমন একটা জটিল গণভোট হলো পৃথিবীতে এইরকম প্রশ্ন দিয়ে গণভোট বোধহয় আর কোথাও হয়নি। এখানে হাও জিতলেও বিপদ, না জিতলেও সমস্যা। কারণ হা জিতলে হায়ের সবগুলো একমত হতে পারছেন না, আবার না জিতলেও সমস্যা যে অভ্যুত্থানের সঙ্গেই আবার মানে বিরোধ লেগে যায়। তাহলে এইরকম একটা ক্রিটিক্যাল পজিশনে কেন ফেললেন তারা? আমরা সমস্ত কিছু ক্রিটিক্যাল দেখতে চাই, কিন্তু কোনো কিছুকে ক্রিটিক করার নামে এত কনফিউজড করে ফেলার তো মানে হয় না। সেটা তারা করেছিলেন, যে কারণে আমরা বাসদ সহ আমরা বামপন্থীরা আমরা কিন্তু ইয়েতে সনদে স্বাক্ষর করি নাই। বলছে এই স্বাক্ষরটা কিসের উপর স্বাক্ষরটা হবে আমাদের? যেটা মানি না তার উপরে স্বাক্ষর হবে, নাকি যেটা মানি তার উপরে স্বাক্ষর হবে? আমরা বলেছিলাম যে বিষয়গুলো সবাই একমত হয়েছে সেগুলো নিয়ে আসুন, সনদটা হোক। তখন নোট অফ ডিসেন্ট সহ সনদ হলো। আবার বলা হয়েছে ওখানে আমরা এই সনদ পরিপূর্ণভাবে বাস্তবায়ন করিব। যদি নোট অফ ডিসেন্টই দেই, আবার নিচে সিগনেচার করার আগে উপরের লাইনে লিখে দিচ্ছি যে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবো, তাহলে নোট অফ ডিসেন্ট দেওয়াটা কি আমি নিজের সঙ্গে প্রতারণা করলাম না জাতির সঙ্গে? যেগুলো ঐক্যমত্য হয়েছে সেগুলো নিয়ে তো আর ইয়ে হয়নি, হান আর ভোটটা হয়নি। এখন ধরুন সমস্যাটা না 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 এখানে অনেকগুলো বিষয় আছে যেখানে এখনও, যেমন ইতিমধ্যে বিএনপি বলছে যে তারা তো আগেই বলেছিল যে আমরা যে বিষয়গুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছি সেগুলো কিন্তু মানার বাধ্যবাধকতা আমাদের থাকবে না। আর নির্বাচনের ফলাফল পরে যা হলো, সংবিধান পাল্টাবে অথবা সংবিধান সংশোধিত হবে কোথায়? পার্লামেন্টে। আচ্ছা, এই নির্বাচনটা তো গণপরিষদের নির্বাচন নয়। গণপরিষদের নির্বাচন না, সাংবিধানিক পরিষদ বলা হয়েছে। প্রথম 145 দিন আমি যদি না মানি, হ্যাঁ আমি না মানি, বাধ্যতামূলক আপনার অধ্যাদেশ করা। এখন কোথায় অধ্যাদেশের কোনো কার্যকারিতা আছে যদি মানে পার্লামেন্ট হওয়ার 30 দিনের মধ্যে সেটাকে বাস্তবায়িত না করা হয়? আমার তো 2/3 মেজরিটি আছে, পড়লাম না, কি দাঁড়াবে তাহলে? মানে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে অধ্যাদেশ তো আর এমন কোনো পাওয়ারফুল জিনিস না। অধ্যাদেশ কখনো তো কনস্টিটিউশনের উপরে না। কনস্টিটিউশন তৈরি হয়, কনস্টিটিউশন অ্যামেন্ডেড হয়, কনস্টিটিউশন নতুন নতুন ইনক্লুশন হয়, কোথায় হয়? পার্লামেন্টে। তো পার্লামেন্টে যদি 2/3 মেজরিটি বিএনপি থেকে থাকে, বিএনপি যদি বলে যে ঠিক আছে আমরা দেখছি, আমরা সংখ্যাগরিষ্ঠ ভোটে দিয়ে দিই, কিন্তু এই যে জটিল পরিস্থিতির মধ্যে ফেললে এখন যেটা হলো কি, সংবিধানের কিছু সংশোধন না করলে তো চলবে না। যেমন 7 ক এবং খ একটা সংশোধন করতেই হবে, তা নাহলে অভ্যুত্থান এবং এটাকে আবার জাস্টিফাই করা যাবে না, এটা আইনসঙ্গত করা যাবে না, এটা বিধিসম্মত করা যাবে। আবার ওটা আবার সংবিধান যে এক্সিস্টিং সংবিধান অনুযায়ী আপনি চেঞ্জ করতে পারবেন না। কেন? লেখাই আছে না, সেই কারণে 2/3 মেজরিটি আছে বলে সংশোধন করে ফেলবে। আমাদের পার্লামেন্ট বসার পরে পরে মানে গণভোটে তো আর আইন হয় না, আইন তো হয় পার্লামেন্টে। পার্লামেন্টে যেহেতু 2/3 মেজরিটি মনিয়াপাদের আছে, মনিয়াপারা এখন বসে ঠিক করে নেবেন যে আমরা কোন কোন জায়গাগুলো করব, যে কাজগুলো করলে অভ্যুত্থানটাকেও অ্যাকসেপ্ট করা হয়, তার কনস্টিটিউশনটাকেও কন্টিনিউটি রাখা যায়, এবং যে জায়গাগুলোতে আমরা অ্যামেন্ড করতে চেয়েছি মানে বলেছিলাম সেই জায়গাগুলো আমরা করব। যেমন তারা যে প্রশ্নে একমত হয়েছিলেন সেই প্রশ্নে যদি বলেন যে হ্যাঁ 2বারের বেশি কেউ প্রধান দায়িত্বে থাকতে পারবেন না, এগুলো হয়তো কিছু তারা করে ফেলবেন, কিন্তু কোনো কিছুতেই এইরকম করতে পারবে না 2/3 মেজরিটি থাকার কারণে।
কোনো কিছুতেই সংসদে চিৎকার করতে পারবেন, সংসদে হইচই করা যাবে, কিন্তু কোনো কিছুতেই বাধ্য করা যাবে না। এমনকি যদি উচ্চকক্ষ, যেটা বিএনপি বলেছিল যে আসনের শতাংশের উপর ভিত্তি করে উচ্চকক্ষ নির্ধারিত হবে, আর এখানে বলা হয়েছিল যে প্রাপ্ত ভোটের শতাংশের উপরে হবে। তো বিএনপি বললাম তো আসনের উপরে করব, ফলে উচ্চকক্ষে যদি বিএনপির হয় এবং তা যদি নাও হয়, আরেকটা হিসাবে যদি এইটার ক্ষেত্রে আমি বলি, ধরেন প্রথম যে পয়েন্টটা আছে আপনার গণভোটের ক্ষেত্রে, সেখানে দ্বিতীয় যে পয়েন্টটা আছে, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন হবে এবং উচ্চকক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব থাকবে। ওই জায়গাটা এইটার জন্যই তো আপনি হাত দিয়েছেন। না, সংখ্যানুপাতিকটা কোনটা হতে পারে? বিএনপি ওখানে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। সংখ্যানুপাতিক দুইভাবে হতে পারে, গোটা দেশের প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক হতে পারে, প্রাপ্ত ভোটের, সেটি না, আবার এটাও হতে পারে সংসদের যে সংসদ সদস্য আছে তাদের অনুপাতে। এটা বিএনপি বলেছে, এটা কিন্তু এখানে যেভাবে লেখা হয়েছে তাতে হচ্ছে প্রাপ্ত ভোটের। এটা তো বিএনপি নোট অফ ডিসেন্ট বিএনপি নোট অফ ডিসেন্ট দিছে, সেক্ষেত্রেও বলা আছে। এরপরে আবার গতে বলা আছে যে এই যে 30টা জায়গায় যে জায়গাগুলোতে একমত হয়েছে, অর্থাৎ ওই মানে নোট অফ ডিসেন্ট দেয় নাই, সেগুলো মানতে বাধ্য থাকবে। ফাইন, তাহলে এটা তো নোট অফ ডিসেন্ট। এই জন্য এই কোশ্চেনটা, এই তাহলে কি দাঁড়ালো? কনফ্লিক্ট থাকছে না, তারপর সিম্পল হয়ে গেল। যে প্রশ্নে সবাই একমত হয়েছে সেটা মানতে বাধ্য থাকবে, যেখানে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে সেটা সেই সমস্ত দলের উপর ছেড়ে দেওয়া হলো। আচ্ছা, সেই সমস্ত দলের উপর যদি ছেড়ে দেওয়া হয়, তা যদি নাও দেওয়া হয়, আমি আরেকটা হিসাব যদি বলি, ধরুন বিএনপি মেনেই নিল যে ঠিক আছে, গোটা দেশের প্রাপ্ত ভোটের ভিত্তিতে আমরা উচ্চকক্ষটা নিব। তা যদি নেয় 31% আর 3% মিলে 34%, আর এদিকে হচ্ছে 49%। তা যদি হয় তাহলে কিন্তু উচ্চকক্ষে 60টা সদস্য হচ্ছে না। আচ্ছা, 60 যদি না হয়, সে কিন্তু তখন এখানে আবার এইটাকে সংবিধান আটকানো বা সংবিধান পাল্টানো সেক্ষেত্রে কোনো ভূমিকা পালন করতে পারবে না। ওখানে যদি 34 জন থাকে, তো 34 জন থাকলে, আর এদিকে যদি 66 জন থাকে, তাহলে কি হবে? তাহলে উচ্চকক্ষেও কিন্তু আর কিছু করা যাবে না। ফলে কোনো দিক থেকেই আসলে বাধ্য করা যাবে না। এখন রাখতে হবে কনসেন্সের উপরে, রাখতে হবে কোন কোন বিষয়ে আমরা কমিটমেন্ট করেছি সেগুলোর উপরে, রাখতে হবে কোন কোন বিষয়ে আমরা একটা কমন আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করেছিলাম সেটার উপরে। যেমন ধরুন, একটা ছোট্ট বলে শেষ করি, 90-এর অভ্যুত্থানের পরে আলোচনা হলো যে আমরা তিন জোটের যে আলোচনা হলো যে আমরা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম, এবং খুব স্মুথলি সেটা কিন্তু প্রেসিডেন্ট ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম গভর্নমেন্টে চলে গেল। সেই সময় আওয়ামী লীগ বলেছিল যে বিএনপিকে ধাক্কা দিয়ে গণতন্ত্র শেখাবো। এইটার পরেও কিন্তু এই প্রশ্নে আবার একমত হয়েছিল, যেহেতু এটা আগে এগ্রিমেন্ট ছিল। এরকম যে বিষয়গুলো আগে এগ্রিমেন্ট হয়েছিল সেগুলো অবশ্যই হতে পারবে, কিন্তু যে বিষয়ে যদি বিএনপি মনে করে যে তারা করবেন না, তাহলে এইবার অন্তত এই সংসদে চলাকালীন সময়ে এমন কোনো উপায় নাই যে বিএনপিকে বাধ্য করা যাবে। ওকে, সামান্তা, গণভোটের ম্যান্ডেটকে সরকার ভায়োলেট করতে চাইলে পলিটিক্যাল ও লিগ্যাল ব্ল্যান্ডার হবে, এটা বলেছেন শিশির মনির। আপনিও কি একই রকম মনে করেন? কেউ এটা পুরো প্রসেসটাই, মানে যেটা ব্যাখ্যা আসলো, এবং পুরো প্রসেসটাই আসলে অত্যন্ত ধোঁয়াশাপূর্ণ, এবং এই কারণেই আসলে এনসিপি এটাকে সই করে এইটার উপরে ডিপেন্ড করানো এটা চায় নাই, যে এটা পলিটিক্যাল পার্টিগুলো স্বাক্ষর করেছে। এখন আর গণভোট, সেই সময় এই কথাগুলো কিন্তু আসতো, যদি স্বাক্ষর করে ফেলতো এনসিপি, যে তাহলে আর গণভোটের প্রয়োজন নাই, এরকম একটা আলাপ কিন্তু গুঞ্জন চলছিল। সো এই যে গণভোটের পরেও আমার কাছে মনে হয় যে এখানে মোস্ট পাওয়ারফুল যে পার্টি তারা ডিকটেট করবে, এবং যেহেতু মানে 2/3 অ্যাচিভ করা গেছে, তখন 2/3 কিন্তু একটা পাওয়ারের গরম আছে, এবং সেইটাই আসলে পার্লামেন্ট আপনারা দেখতে পাবেন। আমাদের এখানেও কিন্তু আমরা বসে আসলে এক ধরনের সংবিধান সংস্কার পরিষদই হয়ে গেল, মানে এই আর্গুমেন্টগুলোই পার্লামেন্টে হওয়ার কথা। আর সমস্যাটা হয়ে গেছে সবচেয়ে বড়, যে আপনি যখন এই পার্লামেন্টের মানে নির্বাচনের নাম যখন দিয়েছেন ত্রয়োদশ সংসদ নির্বাচন, তখন এটার মুডটাই পরিবর্তন হয়ে গেছে। আপনি যদি এটা দিতেন প্রথম সংবিধান সংস্কার পরিষদ মানে নির্বাচন, তাহলে কিন্তু আরেক রকমের সিনারিও দেখতে পাতেন, যে সবাই কিন্তু মনোযোগী থাকতো, তখন এই পুরো ইলেকশনের মুডটা থাকতো সংবিধান সংস্কার বা পাওয়ার সংস্কার বা রাষ্ট্রের কাঠামো সংস্কার, সেটার প্রতি মুডটা থাকতো। কিন্তু এটা জাস্ট অ্যানাদার পলিটিক্যাল নির্বাচন হয়েছে। সো পাওয়ারটা, এটা হচ্ছে রেজিম চেঞ্জ, মানে আপনি তো নির্বাচনের মধ্যে দিয়ে আসলে রেজিম চেঞ্জ যেটা ইউজুয়ালি হয় বাংলাদেশে, সেরকম একটা নির্বাচন হয়েছে। এখন পাওয়ার যদি 2/3 থাকে, তখন কিন্তু একটা এক্সট্রিম পাওয়ার চলে আসে। আমাদের বিদ্যমান সংবিধান এবং বিদ্যমান রাষ্ট্র কাঠামো, এটা ঔপনিবেশিক কাঠামোর মধ্যে আপনি এক্সট্রিম পাওয়ার অর্জন করতে পারেন, আপনি চাইলে যে কোনো কিছু করতে পারেন, কিন্তু আমাদেরকে এক ধরনের আস্থা এবং বিশ্বাস দেওয়া হয় যে বিএনপি আসলে সেরকম কোনো ফ্যাসিস্ট পার্টি না, এই জন্য তারা করতে পারবে না। এটার জন্য মতাদর্শ প্রয়োজন হয় না, মানে এটা যদি আপনি করতে চান,
যে 2/3 দিয়ে আপনি যা যা করতে পারবেন সেটা যদি আপনি করতে চান, আওয়ামী লীগের মতো কোনো মতাদর্শের আপনার প্রয়োজন নাই ফ্যাসিস্ট হওয়ার জন্য। আপনার রাষ্ট্র কাঠামো সেটা আপনাকে পারমিট করে। সো এখানে সনদের ক্ষেত্রে বা যেসব বিষয় নিয়ে সবচেয়ে বেশি আলাপ হচ্ছে, কিন্তু আমি একটু যেগুলো নিয়ে আলাপ হয় না ইউজুয়ালি সেটা আমি একটু নোটিস করাইতে চাই। ধরেন দুদক, নির্বাচন কমিশন এবং পিএসসি, আর হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার, এরকম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো তত্ত্বাবধায়ক সরকারকে যদি আপাতত একটু বাদ রাখি, তত্ত্বাবধায়ক সরকার সবাই মেনে নিয়েছে, হ্যাঁ, কিন্তু এই যে এই তিনটা প্রতিষ্ঠান মানে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কিভাবে আপনি সিলেক্ট করবেন, প্রধান নিয়োগ করবেন, সেক্ষেত্রে মানে 2/3 যারা পায় তাদের যেই পরিমাণ পাওয়ার থাকে দলীয়করণের, সেইটা তো আসলে মানে সেটা যদি প্রয়োগ করা হয় তাহলে তো আওয়ামী লীগের মতো মতাদর্শের প্রয়োজন নাই, আপনি তো এটা সিস্টেমেটিকলি করতে পারছেন। কিন্তু আমি জানি না যে বিএনপি এটা পারবে কিনা যে নিশ্চিত করতে, সে যাদেরকে নিয়োগ দিচ্ছে তারা আসলেই তাদের লোক কিনা। আওয়ামী লীগ যেটা নিশ্চিত করতে পারতো অনেক ক্ষেত্রেই, এটা বিএনপি পারবে কিনা সেটা তার সক্ষমতার ইস্যু। কিন্তু আমার কাছে মনে হয় এটা তো পারা যায়। এখন বিএনপি তো এটাতে নোট অফ ডিসেন্ট আছে। এখন দলীয়করণের সমস্যা, প্রধান যখন আপনি নিয়োগ করেন এক রকমের, তার সে যাকে যাকে নিয়োগ দেয়, যখন এই যে বাংলাদেশে এত এত ছড়িয়ে ছিটিয়ে রাখা এত এত মানুষ যারা এইসব প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার জন্য উন্মুখ হয়ে আছে, তাদের তো দলীয়করণ ঘটে। এবং এইটা বাংলাদেশের একদম জুডিশিয়াল সিস্টেম বলেন, সব জায়গায় একদম প্রশাসনিক সিস্টেম, অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে এটা দলীয়করণ ঢুকে যায়। তখন আপনি এটাকে আর এই যে প্রবণতা, এটাকে আর কন্ট্রোল করা যায় না। সো বিএনপি যখন এই যে বড় বড় ইস্যু, পিআর বলেন, অন্যান্য এই যে তত্ত্বাবধায়ক সব কিছু ইস্যুতে যেমন নোট অফ ডিসেন্ট আছে, একই সাথে কিন্তু যে এটা মানুষের সাথে ডে টু ডে লাইফে গুরুত্বপূর্ণ, সেই বিষয়েও কিন্তু নোট অফ ডিসেন্ট আছে। সো আমি একটা ওই দিক দিয়ে আলাপটা নিয়ে গিয়ে এই আলাপটা কিন্তু আমরা আর করি না। সো এইবার পার্লামেন্টও মনে হয় এরকম কিছুই হতে যাচ্ছে, যেটা আসলে ঠেকানো দরকার, এনসিপির ওই কাজটা করতে হবে আর কি। ওকে মুনিয়াপা, আপনার কাছে এই বিষয়টা একটু জানতে চাই। সেটি হচ্ছে যে ধরেন একটা প্রশ্ন দিয়ে শুরু করি, যেটি দিয়ে সামান্তা শেষ করছিল অনেকটা, যে যদি আপনার নিম্ন কক্ষের পিয়ারের ভিত্তিতে মানে সংখ্যানুপাতিক হারে যদি উচ্চকক্ষ না হয়, অর্থাৎ আসন সংখ্যার ভিত্তিতেই যদি হয়, তাহলে উচ্চকক্ষের আসলে দরকার আছে কি? বা বিএনপি যে জায়গাগুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছে সেই জায়গাগুলো যদি এসেই আবার বাস্তবায়ন করে, তাহলে আসলে গণভোটটাও তো হ্যাঁ দিয়েছে, তাহলে এটাও কি খুব বেশি মিনিংফুল থাকছে 2/3 মেজরিটি থাকার ফলে? দেখেন, গণভোটটা শুধু হ্যাঁ দেয় নাই, গণভোট দেওয়ার জন্যও কিন্তু ঘোষণা দিয়েছে। জি, তো ঘোষণা দিয়েছে, বিএনপি আর্গুমেন্ট করেছে, বিএনপির কাছ থেকে এটা আদায় করে নিতে পেরেছে। কারণ এনসিপি বলেন, বৈষম্য বিরোধী বলেন, কিংবা জামাত বলেন, সবাই মিলে কিন্তু দেশটাকে স্বৈরাচার মুক্ত করেছে, বিএনপি বলেন। তো সেইখানে একটা জায়গায় কিন্তু সিমিলার আছে সবার। তো তাদের আবদার থাকতেই পারে, সে আবদারটা যদি গ্রহণযোগ্যতা পায় তাহলে বিএনপি অবশ্যই করবে। কিন্তু বিএনপি যেই নোট অফ ডিসেন্ট দিয়েছে উচ্চকক্ষের ব্যাপারে প্রথম থেকে এবং লাস্ট পর্যন্ত মানে নাই, যেটা মেনেছে সেটার জন্য কিন্তু খোদ বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান পর্যন্ত হ্যাঁ ভোট দিতে বলেছে, নজরুল ইসলাম খান বলেছে, মহাসচিব বলেছেন। তা এখন যেটাই নোট অফ ডিসেন্ট দিয়েছে সেটা যদি আপনি যদি সংখ্যাগরিষ্ঠ হতেন, নিরঙ্কুশ, আপনি কি করতেন বলেন তো? শেষ পর্যন্ত কিন্তু ওইখানে নোট অফ ডিসেন্ট আছে, ওটা তো উজ্জ্ব করে নাই। তাহলে এখন আমি সংখ্যাগরিষ্ঠ সর্বোচ্চ, আমি হা জয়যুক্ত হয়েছে বললে হা জয়যুক্ত হবে, আমি না জয়যুক্ত হয়েছে বললে না জয়যুক্ত হবে। তাহলে এটা কিন্তু গণতন্ত্রের বিউটি। আপনার এটাই গণতন্ত্র। তাহলে আমার এটা করতে দোষের কোথায়? এমন তো না যে আমি উদার হওয়াটাও তো মানে বিউটি। উদার হওয়াটা বিউটি, কিন্তু এইখানে বড় বড় দলগুলো, ছোট দলগুলো, যে কথাটা প্রথমে বলেছিলাম, তারা একটা জায়গা ভীষণ ফেরোসাস থাকে, তারা তাদের নিজের হাতের পাশটা ছাড়ে না। এটা মনে হয় নিজের একটা পরাজয় এইভাবে নেয় অনেক সময়। হ্যাঁ, এটা পরাজয় নেয়। তারপরে ধরেন যে আমি বেশি পাইলে কম নিব, কেন নিব, আমি বার্গেন করে যতখানি। কিন্তু আমি ওই যে কিছুটা যে নিয়েছে সেটা হলো আমি শান্তি রক্ষার জন্য এটা করেছি, জামাতের আমিরের ওইটা মেনে নিয়েছে, বা ইসেরটা আমিনুলের ওইটা মেনে নিয়েছে, অথবা আপনার আরেকটা কোনটা, জামাতের আমির কোনটা মেনে নিয়েছে? এই যে ইলেকশনে উনি তো প্রায় ফেলই করে গেছিলেন। তো এই যে এই জিনিসটা বিএনপি উজ্জ্ব করেছে, কারণ একজন আমিরকে সম্মান করেছে। আমি আপনাকে আরো ক্লিয়ার বলি। জি প্লিজ, একটু ক্লিয়ার করুন। অতীতে আমরা দেখেছি মান্নান ভূঁইয়া যখন মহাসচিব, মান্নান ভূঁইয়ার ওইখানে আওয়ামী লীগের এমন একটা নরবড় একটা প্রার্থী দেয়
যে এ কোনো দিন পাশ করতে পারবেন না। খেয়াল করে দেখেন, আপনি খুঁজে দেখেন। আবার আপনার জলিলের এখানে, অথবা ওই যে কি রাষ্ট্রপতি ছিলেন জিল্লু সাহেবের ওইখানে পাশাপাশি সিট, কিন্তু ওইখানে এমন একটা বিএনপি দেয় যে বিএনপি পাশ করতে পারবে না। এটা হলো আন্ডারস্ট্যান্ডিং দল টু দল। তাহলে এটা কি জামাতও এরকম করেছে? তারেক রহমানের আসনে ডাক্তার খালেদ নাম এমনকি দিয়েছে কেউ চেনে না। জামাত যেটা করেছে সেটা খুব দুঃখজনক কাজ করেছে, যদিও এখানে গণতন্ত্রের মধ্যে আপনার কিছু বলার নাই, কিন্তু জিনিসটা খারাপ। সেটা হলো যে সব আসনে 1,50,000, 20,000, 30,000 ভোট এনে জমা করেছে। এটা কিন্তু বিএনপি করে নাই কোথাও, আমরা কিন্তু কোথাও করি নাই। আমি ধরেন আমি ক্যান্ডিডেট ছিলাম, আমার ভোট জামালপুরে, কিন্তু আমার হাজবেন্ড এবং আমার সন্তানের ভোট ঢাকায়। কারণ তারা প্রেস্টিজে মনে করতো আমার হাজবেন্ড যে শ্বশুর বাড়িতে ভোটার হবো, এটা কেমন দেখা যায়। তা এই যে এই জিনিসগুলা, এটা অনেক সময় অনেকেই পারে না, বাট জামাত তো এটা করেছে। একদম সমস্ত রিক্সাওয়ালা, ভ্যান চালক থেকে শুরু করে মাছের দোকানের তরি তরকারিওয়ালা সবার ভোট এনে ঢাকায় জড়ো করেছে। এক মিঠামইন থেকেই 15,000 ভোট আপনার এই করাইল বস্তিতে আসছে। আমি ওইখানে 2-3 দিন গেছি, বক্তব্য রাখছি, বস্তিতে গেছি। আমি ওইখানে গিয়ে শুনলাম, কারণ ওইটা তো আমাদের এলাকা, মামিসিং তো আমাদের এলাকা। তো ওইখানে শুনলাম যে 15,000 ভোট শুধু মিঠামইন থেকে, যে রাষ্ট্রপতির আগে মিঠামইনে আছে, কোথায় নাই। চন্দ্রে খুঁজেন ওইখানেও পাবেন, সূর্যে খুঁজেন ওইখানেও পাবেন। আমরা একটা বিরতি নিয়ে আসি মনি আপা। দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্ত বাকে আরও একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমি মুকসিমুল হাসান। দেখছেন চ্যানেল 24-এ ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক। আমাদের সঙ্গে 3 জন অতিথি রয়েছে, নীলোফার চৌধুরী মনি, রাজিকুজ্জামান রতন এবং সামান্তা শারমিন। রতন ভাই, আপনার কাছে আমি এই শেষ প্রশ্নটা করতে চাই। সেটি হচ্ছে যে সামগ্রিকভাবে আমরা ফলাফলের অ্যানালাইসিস করলাম, গণভোটের বিষয়ে কথা বললাম। একটা বিষয় একটু আজকে আপনার নিশ্চয়ই দৃষ্টিতে এসেছে যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নাহিদ ইসলামের বাসায় এবং জামাত আমিরের বাসায় গেছে, যেটি এর আগে আমরা কোনো নির্বাচিত সরকার প্রধানকে অন্তত বাংলাদেশে সম্ভবত দেখিনি। এটি রাজনীতিতে কোনো এরকম পরিবর্তনগুলো ইতিবাচক বাংলাদেশের দিকে নিবে কিনা, নাকি শুধুই এইগুলো দেখানোর জন্য? এই সৌজন্যটা একটা রাজনৈতিক সৌজন্য, এটা কর্মীদের মধ্যেও একটা প্রভাব ফেলে, জি, সাধারণ মানুষের মধ্যে একটু স্বস্তির মনোভাব তৈরি করে। কিন্তু আবার আমাদের তো আস্তিনের পিছনে ছুরি লুকিয়ে রাখার অভ্যাস তো আছে। আমরা অনেক সময় দেখেছি যাদেরকে কোলে পিঠে করে মানুষ করে তারাই প্রধান আঘাতটা করে, যাদেরকে কাঁধে তুলে নিয়ে দীর্ঘদিন চলেছিল তারা কখনো কখনো ঘাড় ভেঙে আবার নিজেরাই দাঁড়িয়ে যায়। এরকম অনেক কিছু হয়, ফলে সন্দেহ আছে, অবিশ্বাস আছে, কিন্তু তারপরেও একটা রাজনীতিতে সৌজন্য থাকা উচিত। কারণ কালকে যিনি রাস্তায় দাঁড়িয়ে একটা বিষোদ্গার করলেন, আজকে তার বাসায় যখন চায়ে আপ্যায়ন করে, তখন কিন্তু একটু ভালো লাগে এরকম যে ঠিক আছে, কিছু রাজনৈতিক আলোচনার, রাজনৈতিক বিতর্কের বাইরেও আমাদের অন্তত পারস্পরিক যে সৌজন্যমূলক সম্পর্ক, এটা যেন নষ্ট না হয়। আমরা রাজনৈতিক বিরোধিতাকে শত্রুতা বানিয়ে ফেলি। আমরা রাজনৈতিক পার্থক্যকে কখনো কখনো আমরা এমন বানিয়ে ফেলি যে সেটা তার হত্যাযোগ্য অপরাধ বানিয়ে ফেলি। একটা মত দিলে সেই মত দিয়ে যান বাঁচিয়ে রাখা যাবে কি না, এরকম একটা জায়গায়, সেখান থেকে আমরা একটু ফ্রি হতে চাই। এবং একই সঙ্গে আরেকটা বিষয় বলি, সেটি হচ্ছে যে আজকে এনসিপির মুখপাত্র যিনি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং শিশির মনির, তারা দুজনে বলেছে যে 11 দলীয় যে জোট, তারাও একটি ছায়া ক্যাবিনেট করবে। এটিও তো একটি ভালো ইতিবাচক বার্তা। এটা প্রত্যেকটা রাজনৈতিক দলেরই না, এটা প্রত্যেকটা রাজনৈতিক দলেরই কিন্তু এটা থাকে। যেমন ধরুন, এটা কেউ ঘোষণা দিয়ে করে, কেউ ঘোষণা দিয়ে করে না। ক্ষমতায় যে দলটা থাকে সে যখন বাজেট করে তখন তার বাজেটের সমালোচনা হয় না? হ্যাঁ, বিএনপি একটি আমরা দেখেছি বিকল্প বাজেট করেছে কয়েকবার। প্রত্যেকটা রাজনৈতিক দলই যখনই সে ক্ষমতাসীন দলকে কাউন্টার করে, তখন তার বিকল্প ভাবনাটা সে তুলে ধরেই। কেউ হয়তো কাঠামো তৈরি করে, কেউ হয়তো কাঠামো তৈরি করে না, কিন্তু বাস্তবে এটা থাকে। রাজনীতি করতে গেলে আমি যখন কাউকে সাপোর্ট করি, তখন কোন লজিক দিয়ে আমি সাপোর্ট করি, কাউকে যখন অপোজ করি তখন কি ভিত্তিতে আমি অপোজ করি, এটা তো করতেই হয়। তো ফলে এই প্র্যাকটিসটা হলে ভালো, যেটা আমরা পৃথিবীর অনেক দেশে দেখেছি। একদম ওইরকম মিনিস্ট্রির মতো করেই তারা ছায়া মন্ত্রিসভা তৈরি করে ফেলেন। আমার যেটা আপনার প্রথম প্রশ্নের যে কথাটা বলবো, রাজনীতিতে এই সৌজন্যতাটা থাকুক। আমরা অভ্যুত্থানের পরে একটা দারুণ উত্থান দেখেছিলাম, আবার একটা প্রচণ্ড গালিগালাজের সংস্কৃতি দেখেছিলাম। এমন গালিগালাজ, যে গালিগালাজ মানুষ কানে শুনতেও কান গরম হয়ে যাওয়ার কথা, সেই জায়গা থেকে অন্তত বেরিয়ে আসুক। গলাগলি করতে না পারি, নজরুল যেমন বলেছিল না যে আমরা হ্যান্ডশেক করতে না পারি, অন্তত হাতাহাতি যেন না করি। হ্যাঁ, আমরা হাতাহাতি করার জায়গা থেকে অন্তত হ্যান্ডশেকের জায়গা যদি আসতে পারি, তারপরে আমার যা লজিক আছে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ লজিক করব,
Okay. আমি স্যাংটিটি, আমার অপোনেন্ট যে আছে তার প্রতি ডিউ রেসপেক্টটা যেন আমি রক্ষা করতে পারি। ডিগনিটি সবাই চায়, কেউ তার নিজের ডিগনিটিটা যেমন নষ্ট করতে চায় না, অন্যের ডিগনিটিতেও যেন কেউ আঘাত না। অনেক ধন্যবাদ রাজিকুজ্জামান রতন ভাই। আমরা সামান্তা শারমিন আপনার কাছে একটু বলতে চাই, আগের প্রসঙ্গে আপনি কথা বলবেন, সাথে এটি একটু বলেছি যে শপথ নেব, সংসদে যাব, গঠনমূলক সমালোচনাও করব, কিন্তু সংস্কারের উপরে যে গণভোট হয়েছে তার পুরোটাই মানতে হবে, এটি জামাত আমিরের বক্তব্য। এটি নিশ্চয়ই এনসিপি বা 11 দলীয় বক্তব্য। আপনারা আপনাদের এই জায়গাগুলো কেন মনে হচ্ছে যে গণভোটের যে রায় হয়েছে, বিএনপি তো এখন পর্যন্ত এরকম কিছু বলেনি যে গণভোটের রায় তারা মানবে না, তাহলে এই আশঙ্কার জায়গা কেন? মানে আমার তো মনে হয় যে এই ইলেকশনের রেজাল্টই না মানার একটা প্রক্রিয়া আছে না, যে আপত্তি আসতেছে, যে মানে এমন যদি আমরা মনে করি যে এটা ইলেকশন হওয়ার পরে মানুষজন ভোট দিতে পারছে 3টা ইলেকশনের পরে, অবৈধ ইলেকশনের পরে, এইটাকে যদি আমরা এখন মানে কোশ্চেন করলে আমরা পুরো ভোটিং প্রসেস নিয়ে কোশ্চেন করি, আমার কোনো মানে কোশ্চেনের অ্যাপ্রিসিয়েশনের আমার কোনো অভাব নাই। বাট আমরা কোশ্চেন করলে বা আমরা যদি কোনো কিছু নিয়ে সন্দেহ প্রকাশ করি, তাহলে সন্দেহের বাতাবরণে জনগণকে বিভ্রান্ত করার দরকার নাই। আমরা বিভ্রান্ত না করে বরঞ্চ আমরা ওপেনলি কথা বলি। কোনো কিছু নিয়ে যদি আসলে আপত্তি থাকে, তাহলে এটা পলিটিশিয়ানদের উচিত যে হিন্ট না দিয়ে বরঞ্চ ক্লিয়ারলি বিষয়টা উপস্থাপন করা। কারণ এই ধরনের মানে যদি আমরা হিন্ট দিয়ে এটাকে বুঝাইতে চাই, এটা আদতে তো কাজ করেও না। কারণ পলিটিশিয়ানরা সবসময় দেখা গেছে যে নিজেদের দলীয় স্বার্থ এবং সবচেয়ে বেশি যেটা করে ব্যক্তি স্বার্থকে পার্সু করার, ওটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে। সো এইটা তো আসলে পলিটিশিয়ানদের সম্পর্কে ওভারঅল একটা ইমেজই আছে। আমরা এটাকে আর না বাড়াই, বরঞ্চ যেই সব আসনে যদি এরকম থাকে যে কোনো কোনো বিষয়ে আমাদের আপত্তি আছে, সেই আপত্তির বিষয়গুলো কে করে নেয় আসলে, তাহলে আমরা জানতে চাই যে কে অ্যাবসোলুট মানে জিজাস ক্রাইস্ট কে, যে একেবারেই পুরোটাই একেবারে পুরোপুরি সৎভাবে এখানে কাজ করেছে, এই লোকটা কে, এটা একটু জানতে চাই। সো আমার কাছে মনে হয় যে এই আলাপগুলো আসতেছে। আর একটা বিষয় হচ্ছে যে সংস্কারের যে রাজনীতি, সংস্কারের রাজনীতিতে যা কিছু ঐক্যমত্য হয়েছে, আলাপ হয়েছে, এটার যাতে এক ধরনের সততার বেস থাকে, ওই সততার বেস থেকে আলাপটা করা দরকার। আর যাতে উদার মনোভাব থাকে দলগুলোর মধ্যে, বিশেষত যারা 2/3 মেজরিটি পেয়ে সরকারি দল হচ্ছে। অনেক ধন্যবাদ সামান্তা শারমিন। একদম শেষ করব, শেষ মুহূর্তে মনিয়াপা আপনার কাছে জানতে চাই, যেটি একটু আগে বলছিলাম যে বিএনপি চেয়ারম্যানের যে এই যে দুইটি দলের প্রধানের সঙ্গে দেখা করা, এরকম আরো কোনো নতুনত্ব কিংবা কোনো চমক দেখতে পারি কিনা আমরা ক্যাবিনেটে, সংসদে, উচ্চকক্ষে? দেখেন, বিএনপি চেয়ারম্যান উনি অনেক পুর খাওয়া একজন মানুষ। 17 বছর পুর খাওয়ার মধ্যে ছিল, 17 বছর না 19 বছর, আরও 2 বছর। এই যে পুর খাওয়া থেকে উনি বাস্তব জীবনটা খুব ভালো করে মানে দেখেছেন। আজকে আমি একটা কথা বলছিলাম, উনি তার প্রেক্ষিতে বলছেন এই যে বেঁচে আছেন এটার জন্য আলহামদুলিল্লাহ। এই যে এই কথাটা, এটা তো কিন্তু কোনো সাংবাদিক সম্মেলনের কথা না, এটা আমার এবং তার মধ্যে কথা, পার্সোনাল কথা। এই যে থিঙ্কিংটা বহু বছর দেশের বাইরে থাকলে, আত্মীয় পরিজনবিহীন, দেশের মাটিবিহীন, দেশের সব কিছু সংস্কৃতিবিহীন থাকলে আমার মনে হয় এরকম একটা ফিলিং আসে। তো উনি আমার ধারণা এবং উনিও কিছুটা বুঝিয়েছেন, উনি নিত্য নতুন চমক দিবেন। এবং আমার একদম ধারণা এনসিপি হোক আর জামাত হোক, তাদের সঙ্গে আমাদের সম্পর্কটা অত্যন্ত সুন্দর যাবে যদি তারা চায়। যদি তারা নিজে থেকে যদি সমস্যা সৃষ্টি না করে, বিএনপি খুবই পুলকিত হবে, খুবই আনন্দিত হবে এবং তাদেরকে নিজের ভাই বোনের মতো মনে করেই সংসদটা চালাবে। এবং আমরা অবশ্যই চাই, বিরোধী দল যে কথাটা বলছে যে ছায়া সরকার গঠন করছে, এটা ভীষণ ভালো, এটা এর আগে হয় নাই। ছায়া সরকার যদি মানে গঠন করে যদি একদম তিল পরিমাণ সমালোচনা থেকে বঞ্চিত না করে, এবং প্রত্যেকটা সরকারি দল ভয়ে ভীত সন্ত্রস্ত হতে বাধ্য। ওকে, অনেক অনেক ধন্যবাদ নীলুফার চৌধুরী মনি, রাজিকুজ্জামান রতন এবং সামান্তা শারমিন, এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং মনি ব্যাপার শেষ মুহূর্তে যে কথাটি বলেন, আমরাও চাই যে সরকার বিরোধী দল সবার সমন্বয়ে একটি কার্যকর সংসদ হবে আগামী জাতীয় সংসদ, সেই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।